যা উপস্থিত সকলের চোখে পড়ে। চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা নেমে আসে। রুহান চোখ কুঁচকে নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। দৃষ্টিপাতে যেন প্রশ্ন, অনন্যাভাবে যেন এক অজানা টান। রুহি পিছু হটতে উদ্যত হয়। ঠিক তখনই মিথিলা হঠাৎ করে তার বাহু চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে আনে। পরক্ষণে কোনো পূর্বাভাস ছাড়াই সে রুহিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। রুহি বিস্ময়ে স্থির। মিথিলা কাঁপা গলায় বলে ওঠে, বলছি তো আর এমন করব না, প্লিজ ক্ষমা করে দে না। তার চোখের জলে রুহির জড়তা গলে যায়। বুকের গভীরে জমে থাকা দুঃখের বরফটাও যেন এক নিমেষে গলে পড়ে। সে মৃদু কাঁপা হাতে মিথিলাকে জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু নিঃশব্দে। নিরবধি কয়েক মুহূর্ত পর রুহি নরম কণ্ঠে বলে, ব্যাস হয়েছে, এবার ছেড়ে দে, কান্না থামা এখন। মিথিলা নাক টেনে বলে, তাহলে বল, ক্ষমা করেছিস? রুহি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে মিথিলা আবারও চোখের পানি ফেলে বলে, করবি না ক্ষমা? রুহি মিথিলার চোখের পানি মুছে দিয়ে স্নিগ্ধ হাসিতে বলে, হ্যাঁ করেছি, এখন হাস, তোর চোখে পানি ভালো লাগে না। মিথিলা আবারও তাকে জড়িয়ে ধরে, যেন সে তার আগের নিঃশর্ত বন্ধুকে ফিরে পেয়েছে। একপাশে দাঁড়িয়ে থাকা মিসমিও চোখের কোণে জমে থাকা জল লুকানোর ব্যর্থ চেষ্টা করছে। চশমার কাচের আড়াল তার চোখের জল স্পষ্ট দেখা যায় না। আর রুহির চোখে সেই দৃশ্যটা ধরা পড়ে। রুহি হাসি মুখে হাত বাড়ায় মিসমির দিকে। মিসমিও আর দেরি না করে ছুটে এসে রুহিকে পাশ থেকে জড়িয়ে ধরে। এই তিন বান্ধবীর হৃদয় ঘনিষ্ঠ পুনর্মিলনের দৃশ্য থেকে আশেপাশে দাঁড়িয়ে থাকা রুহান, রায়ান, জনি, ঈশান আর সাব্বির প্রত্যেকে এক অভিন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের চোখে এক নিঃশব্দ প্রশংসা, ঠোঁটে এক ম্লান মুচকি হাসি। বন্ধুত্ব এ তো কেবল সম্পর্ক নয়, এ এক আত্মিক বন্ধন। রুহি এবার মিথিলা ও মিসমিকে আলতো ছুঁয়ে বলে, চল এবার ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। মিথিলা ক্লাসের পথ ধরার আগে একবার চোরা দৃষ্টিতে রায়ানের দিকে তাকায়, তারপর আর পিছু না ফিরে রুহিদের সাথে পা মেলায়। অন্যদিকে রায়ান রুহানের কাঁধে হাত দিয়ে বলে, দেখেছিস ভাই, কি বন্ধুত্ব এদের। রুহান প্রত্যুত্তরে কিছুই বলে না, কথা ঘুরিয়ে বলে, চলো ক্লাসে, আমার জুনিয়রদের ক্লাস নিতে হবে। সবাই রুহানের সাথে চলে যায়। রুহান জুনিয়রদের ক্লাস নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে রায়ানদের জন্য ক্যাম্পাসে অপেক্ষা করে। অন্যদিকে রুহি ক্লাস থেকে বেরিয়ে পড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে। মিথিলা, মিসমি আর ইফা গিয়েছে লাইব্রেরিতে প্রয়োজনীয় কাজে। রুহির মনটা ভার লাগছিল, তাই সে তাদের সঙ্গে না গিয়ে ক্যাম্পাসে একাকী অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ক্লাস থেকে লাইব্রেরির দূরত্ব খানিকটা বেশি, আর তেমন প্রয়োজনীয় ছিল না তার কাছে। ক্যাম্পাসে এসে দূর থেকে রুহির চোখ পড়ে রুহানের উপর। সে দাঁড়িয়ে আছে এক কোণে, একটু অন্যমনস্ক ভঙ্গিতে। আশেপাশে তখন তেমন কেউ নেই, ক্যাম্পাস প্রায় ফাঁকা। গুটি কয়েকজন ছাত্রছাত্রী এদিক সেদিক ঘোরাফেরা করছে। রুহি রুহানকে দেখে আর সামনে এগোয় না। তার অভিজ্ঞতা বলে, এই লোকটার সামনে গেলেই কিছু না কিছু ঝামেলা বাঁধবেই। সে তাই একটু দূরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুহানের চোখেও পড়ে রুহি। সে একবার চুপচাপ আগাগোড়া দেখে নেয় মেয়েটাকে। রুহির গায়ে অফ হোয়াইট সালোয়ার কামিজ, যেটা তার উজ্জ্বল গাত্রবর্ণে যেন আরও দীপ্তি ছড়াচ্ছে। কানে গুজে রাখা কয়েক গুছে চুল বাতাসে উড়ে গালে এসে পড়ছে। সেই মুহূর্তটা রুহানের চোখে যেন এক নিপুণ চিত্রশিল্পীর আঁকা ক্যানভাস। রুহানের মনে হয় দৃশ্যটা অদ্ভুত সুন্দর, যেন সময় থমকে গেছে কিছুক্ষণের জন্য। রুহি আবার রুহানের দিকে তাকাতেই দেখে রুহান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। এতে খানিকটা অস্বস্তি বোধ করে সে। চোখ নামিয়ে নেয়, কয়েকবার চোখের পলক ফেলে। গালের ওপর পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানে গুজে আবারও তাকায়। রুহান এখনও তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেয়েটিকে দেখা, যার ওপর তার এত রাগ। আজ সে তাকিয়ে আছে সেই মেয়ের দিকেই, এমনভাবে যেন পুরো পৃথিবীর অস্তিত্ব হারিয়ে গেছে তার দৃষ্টিপথ থেকে। রুহানের এমন অনিঃশেষ দৃষ্টিতে রুহি এবার সত্যিই ভরকে যায়। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। কি অদ্ভুত, লোকটা এতক্ষণ ধরে তাকিয়ে আছে কেন? নিজের ওড়না ঠিকঠাক করে নিয়ে সে আবারও তাকায়। এবারও একই চিত্র,
রুহান যেন চোখই ফেরায়নি। রুহির এবার বিরক্ত লাগে। সে মুখ ফিরিয়ে নেয়, উল্টো দিকে ঘুরে দাঁড়ায়, পিঠটা রুহানের দিকে করে দেয়। রুহির এই হঠাৎ ঘুরে যাওয়াতে রুহানের ধ্যান ভেঙে যায়। সে হকচকিয়ে ওঠে। কি করছিল সে এতক্ষণ? একা একা দাঁড়িয়ে এক মেয়ের দিকে তাকিয়ে, যেন কোনো লোভী লোলুপ দৃষ্টিতে না তাকিয়েও এমন একটা কাজ করে ফেলেছে যা তার ব্যক্তিত্বের সম্পূর্ণ পরিপন্থী। নিজের আচরণে নিজেই লজ্জা পায় সে। নিজের মনে গম্ভীর স্বরে বলে ওঠে, ছি। আচমকা আত্মোপলব্ধিতে আক্রান্ত রুহান নিজেকে ধমকাতে থাকে, এইটা কি সে? ক্যাম্পাসে ততক্ষণে রায়ান সহ বাকিরা এসে পৌঁছেছে। তাদের সাথে আছে জিনিয়া, শ্রেয়া আর রিয়া। জিনিয়ার চোখে রুহি পড়তেই তার অন্তরে একরাশ রাগ জন্ম দেয়। যদিও রুহান ও রুহির মাঝে বেশ কিছুটা দূরত্ব, তবুও এমন নির্জন ক্যাম্পাসে তাদের একসাথে উপস্থিতি যেন জিনিয়ার হঠাৎ জ্বলে ওঠা হিংসার আগুনে ঘি ঢালে। তবে সে তার রাগ প্রকাশ করে না। অন্তর্জালার আগুন বাইরে থেকে নিভে থাকা ছাইয়ের মতোই নিস্পৃহ দেখায়। রুহিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান এগিয়ে আসে তার দিকে। যত যাই হোক, রুহি মিথিলার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আর আজ মিথিলা রুহির অভিমান ভেঙেছে। রুহি যে কেন মিথিলার সাথে রাগ করেছিল সেটা রায়ান জানে। সে এবার এগিয়ে গিয়ে একটু দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে, রুহি, তুমি যে অভিমানও করতে পারো সেটা তো জানতাম না। জানো, তুমি মিথিলার সঙ্গে রাগ করে কল কেটে দিয়েছিলে বলে আমার বউটা গতকাল রাতে আমার সাথে কথাও বলেনি। রুহির চোখে একটা হালকা অভিমান ঝিলিক মারে। রায়ানের দিকে অভিমান ছিল তার, তবু সেই অনন্য ভাব প্রকাশ করে কিভাবে? রুহান তার ভাই, ভাইয়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাকি? তাই সে শুধু এক গাম্ভীর্য মিশ্রিত স্মিত হাসি দিয়ে বলে, আমি তো আপনার বউকে বলিনি আপনার সাথে কথা না বলতে। এখন সে যদি কথা না বলে তাহলে সেটা কি আমার দোষ? রায়ান একেবারে ছেলে মানুষ সুরে বলে ওঠে, অবশ্য তোমার দোষ। তুমি তার সঙ্গে কথা বলনি, সে তোমার সঙ্গে রাগ করে আমার সঙ্গেও কথা বলেনি। তাহলে বলো, মেইন কালপিটকে? ওদের এই ছোট্ট হাসি ঠাট্টা দূর থেকে রুহান ও তার বন্ধুরা শুনতে পায়। তারা খানিকটা দূরেই দাঁড়িয়ে। জনি হঠাৎ চিৎকার করে বলে ওঠে, মেন কালপিট হলো তেজপাতা। জনির এই মন্তব্যে হেসে ওঠে সবাই। এক রাশ নির্মল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। তবে জিনিয়ার কপালে বিরক্তির ভাঁজ পড়ে যায়। সে যেন নিজের মধ্যে এক দহন অনন্যভব করে, তবুও মুখে কিছু বলে না। রুহান যদিও মনে মনে রুহিকে নিয়ে ভাবছে, তবুও মুখে সে তার চিরচেনা গাম্ভীর্যের মুখোশ ধরে রাখে। জনির কথায় হাসে না, তার চোখে আছে নিরুত্তাপ এক দৃষ্টি। অন্যদিকে রুহি জনির সেই পরিচিত শব্দ শুনেই চোখে মুখে রাগের ছায়া নামিয়ে আনে। আবারও সেই নাম। জনির দিকে তাকিয়ে তার মনে হয় এই লোকটা যেন ইচ্ছা করেই তাকে খোঁচায় প্রতিবার। রুহি এবার ধীরে পা বাড়ায় জনির দিকে, মুখে দৃঢ়তা, চোখে তীব্র ক্ষোভ। জনির একদম সামনে গিয়ে দাঁড়িয়ে আঙুল তার দিকে তুলে হুঁশিয়ারির সুরে বলে ওঠে, আপনি আবার শুরু করেছেন? সকালেও একবার বলেছিলেন, এবার কিন্তু যা তা করে দিব বলে দিলাম। জনি একটু কেঁপে ওঠে ভেতরে ভেতরে, কিন্তু চেহারায় ভীতির ছাপ ফোটায় না। সে মুখ গম্ভীর করে বলে, এই যে তেজপাতা, তোমার এই আগুন ঝরানো ভাষণে আমি ভয় পাই না। কথাটা বলার সময় তার গলায় কাঁপন লুকানো কঠিন হয়ে পড়ে। রুহি এবার এক ভ্রু কুঁচকে জনির দিকে তাকায়। দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যেন সে চোখ দিয়ে জনিকে চিরে ফেলবে। জনি গিলে ফেলে নিজের ভয়, কিন্তু রুহির চোখে চোখ রাখতে পারে না। রুহির এই ভ্রু কুচকানো অভিব্যক্তি দেখে দূরে দাঁড়িয়ে থাকা রুহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। যতই গম্ভীর থাকুক, মেয়েটা এক একবার এক এক রূপ নেয় আর তাকে হাসতে বাধ্য করে দেয়। রুহি এবার এক পা এগিয়ে আসে জনির দিকে। তার পায়ের ধ্বনি যেন জনির বুকের স্পন্দনে আঘাত করে। জনি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়, ধরপড়িয়ে ওঠে, দৌড়ে গিয়ে রুহানের পেছনে আশ্রয় নেয়। তার এক হাতে রুহানের কাঁধ চেপে ধরে, অপর হাতে আড়াল করে নিজেকে। আরে আরে, আমি তো ভয় পাই তোমাকে। সরি। আর তেজপাতা বলবো না। এক নিঃশ্বাসে বলে ফেলে। রুহির মুখে এবার হাসির আভাস। সে ঠোঁট কামড়ে কোনো মতে হাসি চেপে রাখে। ঠান্ডা গলায় বলে, কিন্তু কিছুক্ষণ আগেই তো বলেছিলেন ভয় পান না। জনি এবার আরও গুটিয়ে যায়। হঠাৎই রুহানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, আরে আমি তো মজা করছিলাম। তেজ মানে না না রুহি, আমি সিরিয়াসলি বলছি।
জনির এমন কাণ্ডে রুহান বিরক্তিতে কপালে হাত বুলিয়ে বলে ওঠে। ছাড়ো তো হাবলু কোথাকার। এই বাক্যে যেন বাঁধ ভাঙে। চারপাশে হেসে ওঠে সবাই। রুহিও আর ধরে রাখতে পারে না। সে ঠোঁট চেপে হাসে, আর চোখের কোণে লুকানো হাসির রেখা ছড়িয়ে পড়ে মুখ জুড়ে। জনি এবার রুহানকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে, তোরা সবাই ব্রিটিশদের দলের কেউই আমাকে সাপোর্ট করিস না, যা, কথাই বলবো না তোদের সাথে। বলে সে নাটকে ভঙ্গিতে ঘুরে হাঁটতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লাগে তার। তাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে পড়ে সেই মানুষটার গায়ের ওপর। হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লাগে তার। তাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে পড়ে সেই মানুষটার গায়ের ওপর। জনি বিরক্ত মুখে চোখ উপরের দিকে তোলে। কপালে ভাঁজ পড়ে, যেন এই পৃথিবীর সব গণ্ডগোল তার ভাগ্যে জুটেছে। কিন্তু পরক্ষণে সে দেখে সে আর কারো সঙ্গে নয়, ধাক্কা খেয়েছে মিসমির সঙ্গে। সবাই থমকে তাকিয়ে থাকে ওই দৃশ্যের দিকে। রুহি, রুহান, রায়ান, মিথিলা, জিনিয়া, শ্রেয়া, রিয়া, ঈশান, সাব্বির, ইফা সবাই যেন একসাথে দৃষ্টি গেঁথে ফেলে। মিসমি, মিথিলা আর ইফা মূলত রুহির খোঁজেই ক্যাম্পাসে আসছিল। মিথিলা আর ইফা একটু আগে এসে পৌঁছে গেলেও মিসমি একটু ধীর গতি নিয়ে পেছনে আসছিল। আর তখনই জনের সাথে ধাক্কাটা লাগে। তার চশমাটা আগেই পড়ে গেছে, তাই সে ভালো মতো দেখতে পাচ্ছে না যে কে তার গায়ের উপর এসে পড়েছে। মেয়েটা কাতর দৃষ্টিতে চারপাশ দেখার চেষ্টা করে, কিন্তু দৃষ্টি ঝাপসা। নড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। অন্যদিকে জনি এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। এ যে আবার সেই মেয়ে, বারবার কেন যে তার সাথে ধাক্কা খেতে হয়। সে রাগে দাঁড়িয়ে যায়, তারপর একটু ঝুঁকে মিসমির দুই বাহু ধরে এক ঝটকায় তুলে দাঁড় করিয়ে দেয়। মিসমি ভয় পেয়ে যায়। আকস্মিকতায় তার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে কোনো রকমে নিজেকে সামলানোর জন্য জনির কাঁধ শক্ত করে জড়িয়ে ধরে। জনি বা চূড়ান্ত বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। তার গলায় বিদ্যুৎ ঝরে। এই মেয়ে, কি সমস্যা তোমার? বারবার শুধু ধাক্কা খাও কেন? কানা কোথাকার? তার কণ্ঠে রাগ, চোখে বিরক্তি, আর চারপাশে একটা নিঃশব্দ থমথমে ভাব নেমে আসে। মিসমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, অপ্রস্তুত, ভীত এবং নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। সে গলার স্বর শুনে চিনে যায় যে এটা জনি। সবাই খানিকটা ভরকে যায়। রুহান বিরক্ত চোখে জনির দিকে তাকায়। এই ছেলেটা শুধু এই মেয়েটার ওপরই রাগ ছাড়তে জানে, যেন ওর সকল দোষের কেন্দ্রবিন্দু মিসমি। কিন্তু রুহি এবার থেমে থাকে না। জনির এইরকম উদ্ধত ব্যবহারে সে প্রচণ্ড রেগে যায়। সে নিচ থেকে মিসমির পড়ে যাওয়া চশমাটা তুলে তার চোখে পরিয়ে দেয়। তারপর কয়েকটা দৃঢ় পদক্ষেপে জনির দিকে এগিয়ে এসে গলার স্বর শক্ত করে বলে, মুখ সামলে কথা বলবেন একদম। দোষ তো আপনার, আপনিই দেখে হাঁটেননি। আর কারো দুর্বলতা নিয়ে কটাক্ষ করতে বিবেকে বাঁধে না আপনার? কোন সাহসে ওর সাথে এভাবে ব্যবহার করছেন আপনি? জনির মুখ পড়ে যায়। খানিকটা অস্বস্তিতে পড়ে সে। আসলে তো কেন সে বারবার এই মেয়েটার উপর রাগ ঝাড়ে। রুহান তখনও চুপচাপ রুহির দিকে তাকিয়ে থাকে, নীরব গম্ভীর এক দৃষ্টিতে। এমন সময় জিনিয়া রাগে গর্জে ওঠে, তোমার সাহস তো আরো বেশি, আমাদের বন্ধুর সাথে এবার বিহেভ করছো। রুহি এবার জিনিয়ার চোখে চোখ রেখে সোজা গলায় বলে, কার সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা অন্তত আপনার থেকে শিখবো না আমি। জিনিয়ার মুখ লাল হয়ে যায় রাগে। সে দাঁত কচমচ করে বলে, আর একটা কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। রুহির ঠান্ডা গলায় এবার যেন শীতল আগুন ঝরে। জিভ ছিঁড়তে এলে হাতটাই কাটা যাবে, সাবধান। ওদের কথা কাটাকাটিতে মিসমি ভয় পেয়ে যায় আরও। বারবার রুহি তার জন্য ঝামেলায় জড়াচ্ছে। সে এটা হতে দিতে চায় না। এবার সে রুহির এক বাহু ধরে আস্তে করে বলে, রুহি চল, আর কথা বাড়াস না। কিন্তু রুহি তার বাহু ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলে, তুই চুপ থাক, ভয়ে কাপা চুনোপুটি কোথাকার। তাদের কথা কেউ শুনতে পায় না। জিনিয়া রুহির কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারে না, রাগে ফুঁসতে থাকে। কত বড় সাহস তার হাত কাটার কথা বলে। সে এক পা সামনে এগিয়ে এসে রেগে রুহিকে থাপ্পড় মারতে হাত তোলে, কিন্তু তার আগেই রুহি হাত দিয়ে তার হাত চেপে ধরে। থাপ্পড় পড়ার আগেই হাত আটকে যায়। রুহি দাঁতে দাঁত চেপে বলে, মানসিক দেউলিয়াপনা যখন চূড়ায় ওঠে তখনই মানুষ গায়ে হাত তোলে।
আপনি তার জীবন্ত উদাহরণ। বলে সে জিনিয়ার হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দেয়। জিনিয়া রাগে ক্ষোভে ফুঁসতে থাকে। কী করবে কিছুই বুঝে উঠতে পারে না। আশপাশের সবাই তাদের ঝগড়া দেখছে, কারো মুখে শব্দ নেই, কিন্তু চোখে বিস্ময়। মনে মনে সবারই একটাই প্রশ্ন, এই রুহিকে কখনো কাবু করা যাবে না এমন সাহস। জিনিয়া আবার রুহির দিকে তেড়ে গিয়ে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ। কিন্তু এবার রুহান হাত বাড়িয়ে জিনিয়ার কবজি ধরে ফেলে। তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলে, জাস্ট স্টপ দিস ড্রামা জিনিয়া, অনেক হয়েছে, এবার এসব ছাড়। জিনিয়া হতভম্ব হয়ে তাকায় রুহানের দিকে। রুহির জন্য রুহান ওকে থামিয়ে দিল। এ যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তার কাছে। রুহান এবার হাত ছেড়ে দিয়ে মিসমির দিকে তাকিয়ে বলে, জনির হয়ে আমরা সরি, সে বরাবরের মতোই তোমার সাথে মিসবিহেভ করেছে, কিন্তু তোমার বান্ধবীকেও একটু মুখটা বন্ধ রাখতে বলো, সবসময়ই বেশি কথা বলে। এই কথাটা শুনে রুহি এবার রুহানের দিকে তাকায়। রুহানের চোখে কোনো রাগ নেই, কোনো তিরস্কার নেই। তাহলে কি রুহান তাকে শাসাচ্ছে? না না, রুহান কেনই বা শাসাতে যাবে? রুহি হয়তো বেশি ভাবছে। রুহান এবার সবার দিকে তাকিয়ে বলে, কাজটা থাকলে সবাই এবার যেতে পারো। রায়ান, চলো, দেরি হয়ে গেছে অলরেডি। রুহি তখনই মিসমি, মিথিলা আর ইফাকে বলে, চল। তারা চারজন একসাথে সেখান থেকে চলে যায়। রুহান এক দৃষ্টিতে রুহির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্য চোখে পড়ে জিনিয়ার। সে এমনিতেই রেগেছিল, এবার যেন আগুনে ঘি পড়ল। মনে মনে বলে, এই মেয়েটাকে আমি দেখে নেব। সে কাউকে কিছু না বলেই হনহন করে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। পেছনে শ্রেয়া আর রিয়াও চলে যায়, নীরব, কিছু না বলে। রুহান কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে এবার জনির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, তোর কি মনে হয় না তুই মিসমির সাথে একটু বেশি রুড বিহেভ করেছিস? জনি মুখ কাচুমাচু করে বলে, তার জন্য সরি, কিন্তু আমি তোর থেকে অন্তত ভালো ব্যবহার করি। রুহান ভ্রুকুচকে বলে, মানে? জনি মুখ বাঁকিয়ে বলে, মানে তুই তো রুহিকে 2-1 বার আঘাত করেছিস, আমি তো করিনি। বলেই সে হাসতে হাসতে দৌড়ে পালিয়ে যায়। রুহান দাঁত কিরমির করতে থাকে আর বাকিরা হাসতে থাকে। তারপর সবাই ধীরে ধীরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। জিনিয়া এত সহজে রুহির অপমান মেনে নেওয়ার পাত্রী নয়। রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হেঁটে আসে ভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে। পেছনে শ্রেয়া আর রিয়াও এসেছে। চারপাশে কেমন থমথমে পরিবেশ। রিয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এখানে কেন এলি জিনিয়া? জিনিয়া দাঁত চেপে বলে, ওই মেয়েটা কি ভেবেছে আমি এত সহজে ছেড়ে দেব? কিছুতেই না। বলে সে ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত বাবার নম্বরে কল করে। রিং বেজে ওঠে। ও পাশ থেকে কল রিসিভ হতেই, পাপা, তুমি এখনই ভিসি স্যারকে ফোন দাও, আমি ওনার সাথে কথা বলবো, একজনের নামে কমপ্লেন করব। বাবার কণ্ঠ শোনা যায় একটু চিন্তিত স্বরে। কি হয়েছে তোমার? কার নামে অভিযোগ দিচ্ছ? জিনিয়া ক্ষিপ্ত গলায় বলে, একটা জুনিয়র মেয়ে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে, ওকে আমি এই ভার্সিটিতে থাকতে দিব না। বাবা এবার একটু শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন। জিনিয়া, যা করবে ভেবে করো। এত ছোট একটা বিষয় ভিসি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছ। উফ পাপা, আমি জানি আমার সাথে কি হয়েছে, তুমি শুধু ভিসিকে ফোন দাও, আমি এখনই ওনার অফিসে যাচ্ছি। বলে সে কল কেটে দেয়। শ্রেয়া এবার ধীরে বলে, জিনিয়া দেখ, তুই তো আগে কথা বাড়িয়েছিস, এমনকি ওর গায়ে হাত তোলার চেষ্টা করেছিস, দোষ তো আসলে তোর। কিন্তু জিনিয়া কিছু শুনল না। সে ভিসির অফিসের দিকে এগিয়ে গেল। অফিসের দরজায় পৌঁছাতে ভিসির ব্যক্তিগত সহকারী তাকে আটকায়। পিএ কড়া গলায় বলে, ভিতরে যাওয়ার আগে আপনাকে পারমিশন নিতে হবে। জিনিয়া গর্বিত গলায় বলে, আমার পাপা আগেই পারমিশন নিয়ে রেখেছেন, এখন আমাকে যেতে দিন। পিএ আর কিছু না বলেই সরে যায়। জিনিয়াকে চেনে সে, আর তার বাবার ক্ষমতাও জানে। জিনিয়া পা ফেলতে ফেলতে ঢুকে পড়ে ভিসির কক্ষে। চোখে তখন প্রতিশোধের আগুন। ভিসি স্যারের রুমে ঢুকে জিনিয়া সামনের চেয়ারটায় বসেই বলে ওঠে, স্যার, আমি খুব একটা সিরিয়াস কমপ্লেন করতে এসেছি। এটা যদি এখনই না দেখা যায় তাহলে আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়ে যাবে।
ভিসি একটু চমকে ওঠেন। এইমাত্র জিনিয়ার বাবা কল দিয়েছে। তিনি শান্ত স্বরে বলেন, কি হয়েছে জিনিয়া, এত উত্তেজিত কেন তুমি? স্যার, একজন জুনিয়র স্টুডেন্ট আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমার সঙ্গে খারাপভাবে কথা বলেছে। শুধু আমার সাথেই নয়, অনেক সিনিয়রদের সাথে এমন আচরণ করে প্রতিনিয়ত। গলার সুর ভারী করে বলে জিনিয়া। ভিসি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কার কথা বলছো তুমি? নাম বলো, কোন বিভাগে পড়ে? নাম রুহি রহমান, প্রথম বর্ষের ছাত্রী, ইংরেজি বিভাগেই পড়ে। স্যার, আমি তো শুধু ওকে একটু বুঝিয়ে বলতে গিয়েছিলাম, অথচ ও আমার সাথে যে ভাষায় কথা বলেছে তা একেবারেই একজন স্টুডেন্টের শালীনতা বহির্ভূত। জিনিয়া কিছুটা আগ বাড়িয়ে বলছে, আর ওর দোষটা গোপন রাখছে। ভিসি কপাল কুঁচকে বলেন, তুমি কি তোমার কথার প্রমাণ দিতে পারবে? স্যার, শ্রেয়া আর রিয়া দুজনেই সঙ্গ ছিল, ওরা চাইলে সাক্ষ্য দিতে পারবে। তাছাড়া আরো অনেকের সাথে এমন আচরণ করেছে, তাদেরকেও ডাকতে পারি। আর চাইলে আমি রোলিং কমিটির সামনেও কথা বলতে রাজি। আমি চাই ওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, নয়তো ভবিষ্যৎ কেউ সিনিয়রদের সম্মান করবে না। ভিসি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা, বিষয়টা আমি খতিয়ে দেখব, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুপক্ষেই শুনতে হবে। তুমি এখন শান্ত হও, তোমার অভিযোগ আমি লিখে নিচ্ছি। জিনিয়া মনে মনে হাসে, মুখে দুঃখের ছাপ ফুটিয়ে বলে, স্যার, আমি তো চাই ক্যাম্পাসে শান্তি থাকুক, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে অপমান করে সেটা তো সহ্য করা যায় না। ভিসি মাথা নাড়েন। পিএকে ডেকে বলেন, রুহি রহমান নামের মেয়েটিকে অফিসে পাঠানোর জন্য নোটিশ দেয়া হোক। পিএ মাথা নেড়ে চলে যায়, আর জিনিয়া মুচকি হেসে চেয়ার থেকে উঠে বলে, ধন্যবাদ স্যার, আমি ভরসা রাখি আপনার উপর। তার চোখে তখনও জয়ের দম্ভ। পরদিন সকাল, রুহি কোচিং করিয়ে ক্লান্ত মুখে ভার্সিটিতে এসে সরাসরি ক্লাসে ঢোকে। ক্লাসে মিথিলা আর মিসমির সাথে বসে, হালকা হাসাহাসি করে পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করছে। হঠাৎ ক্লাসের মাঝপথে দরজায় এক পিয়ন এসে দাঁড়ায়। পিয়ন গম্ভীর গলায় বলে, রুহি রহমান নামে ছাত্রী আছেন? আপনাকে ভিসি স্যারের অফিস রুমে যেতে বলা হয়েছে এখনই। রুহি থমকে যায়, চোখে মুখে স্পষ্ট বিস্ময়। সিভি স্যারের রুমে কেন? কেউ কিছু বলতে পারে না। মিথিলা মিসমি তিনজনের কপালেই চিন্তার ভাঁজ পড়ে। তবুও নিজেকে সামলে রুহি উঠে দাঁড়ায়, ধীরে পিয়নের সঙ্গে হেঁটে যেতে থাকে। পেছন পেছন মিথিলা আর মিসমিও বেরিয়ে পড়ে। ভিসির রুমের সামনে এসে রুহি সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকে পড়ে, আর মিথিলা মিসমি বাইরে দাঁড়িয়ে থাকে উদ্বিগ্ন মুখে। মিথিলা এবার পিয়ের দিকে এগিয়ে গিয়ে চাপা গলায় জিজ্ঞেস করে, আপনি একটু বলবেন প্লিজ, রুহিকে কেন ডাকা হয়েছে? পিয়ে গম্ভীর মুখে উত্তর দেয়, জিনিয়া নামের একজন ছাত্রী রুহির বিরুদ্ধে অভিযোগ করেছে। বলেছে সে নাকি সিনিয়রদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। ভিসি স্যারকে বলেছে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে। মিথিলার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। হোয়াট? জিনিয়ার সামান্য বিষয়কে এত দূর নিয়ে এলো। এখন তো রুহির কিছু করারও থাকবে না। জিনিয়ার বাবা তো এখানে অনেক প্রভাব। মিসমি আতঙ্কিত গলায় বলে ওঠে, কি হবে এখন মিথি? সব আমার জন্যই হলো। যদি রুহির কিছু হয়ে যায়? মিথিলা কণ্ঠ শক্ত করে বলে, না, কিছু হবে না। আমি এখনই রায়ানকে কল করছি, ওরা নিশ্চয়ই কিছু একটা করবে। বলে সে দ্রুত ফোন বের করে রায়ানকে কল দেয়। সব কিছু শুনে রায়ানের মুখ থমথমে হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গেই পাশে থাকা রুহানকে সব জানায়। রুহান কথা না বলে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। চোখের নিচে হালকা রক্তচাপ, চোয়াল শক্ত হয়ে গেছে। বাকিরা রুহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রুহান এত রেগে যাওয়ার কারণ কি রুহি? রুহান কিছু না বলে গটগট করে ভিসির অফিসের দিকে হাঁটা শুরু করে। পেছনে রায়ান, জনি, ঈশান আর সাব্বিরও আসে। তাদের মুখেও চাপা উত্তেজনা। এদিকে রুহি ভেতরে ঢুকে দেখে অবাক হয়। সামনে একটা চেয়ারে বসে আছে জিনিয়া, মুখে একরাশ আত্মবিশ্বাস, চোখ মুখ শক্ত হয়ে আছে। আর পাশে রিয়া আর শ্রেয়া। রুহি বুঝে যায় বিষয়টা সহজ না। ভিসি রুহির দিকে তাকিয়ে বলেন, তুমি রুহি রহমান? রুহি ভদ্রভাবে বলে, জি আমি। ভিসি গম্ভীর গলায় বলেন,
তোমার নামে সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার ও অশ্লীলতার আচরণের অভিযোগ এসেছে। তুমি কি জানো কেন তোমাকে এখানে ডেকে হয়েছে? রুহি থমকে যায়, তারপর শান্তভাবে বলে, না স্যার, আমাকে কিছু বলা হয়নি। আমি হঠাৎ ডাক পেয়ে এসেছি। বিসি টেবিলের ওপর রাখা ফাইলে চোখ রেখে বলেন, এই অভিযোগে বলা হয়েছে তুমি নাকি একজন সিনিয়র ছাত্রীকে প্রকাশ্যে অপমান করেছো, উচ্চস্বরে কথা বলছো, এমনকি তাকে শারীরিকভাবে ধাক্কাও দিয়েছো। এমন আচরণ কি তুমি করেছো? রুহি চোখ বড় করে তাকায়, মাথা নিচু না করে দৃঢ় গলায় বলে, স্যার, আমি কাউকে ধাক্কা দেইনি। হ্যাঁ, আমাদের কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু সেটা একতরফা নয়। উনি একটু থেমে নিজেকে সামলে নিয়ে বলে, উনি আমার সঙ্গে এমনভাবে কথা বলছিলেন যেটা আমার প্রাপ্য ছিল না। এমনকি উনি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছিলেন। আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। ভিসি একটু অবাক হয়। কালকে তো গায়ে হাত তোলার ব্যাপারটা জিনিয়া বলেনি। তিনি এবার জিনিয়ার দিকে মুখ ঘুরিয়ে বলেন, তুমি কি ঘটনার বিস্তারিত বলবে? জিনিয়া বিপাকে পড়ে যায়। সে যে গায়ে হাত তুলতে চেয়েছিল এটা ভিসিকে গতকাল বলেনি। তবুও জিনিয়া মুখে সংযত অভিব্যক্তি এনে মেকি রেগে বলে, স্যার, আমি একজন সিনিয়র ও আমার এক বন্ধুর সাথে অভদ্র আচরণ করেছিল। আমি শুধু ওকে মানা করেছিলাম আর ও এমনভাবে রিয়েক্ট করলো যেন আমি কোনো অপরাধ করেছি। আর ও যে আগেও অনেক সিনিয়রদের সাথে অভদ্র আচরণ করেছে, তাদের আমি ডেকে এনেছি। জিনিয়া স্নিগ্ধাদের ডেকে এনেছে। স্নিগ্ধারা তিনজন ঢুকে রুমে। ওদের দেখে রুহি অবাক হয়। তার মানে জিনিয়া আগে থেকে সব রেডি করে রেখেছে। এদিকে স্নিগ্ধারা একের পর এক মিথ্যা বলে যাচ্ছে রুহির নামে। রুহি যা করেনি তা বানিয়ে বানিয়ে বলছে, আর এসব জিনিয়ায় শিখিয়ে দিয়েছে। রুহি তৎক্ষণাৎ বলে ওঠে, স্যার, এটা সত্যি নয়। আমার গলার স্বর হয়তো একটু চড়া ছিল, কিন্তু আমি কখনোই এমন কিছু করিনি। ভিসি রুহির কথার মাঝেই হাত তুলে থামিয়ে দেয়। তিনি কঠোর গলায় বলেন, তোমার নামে একাধিক অভিযোগ এসেছে, তুমি বলছো তুমি নির্দোষ, কিন্তু একজন যখন একই কথা বলছে তখন আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব? তাছাড়া জিনিয়ার বাবাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সেই সূত্রে জিনিয়াকেও আমি চিনি। আমার মতে সে মিথ্যা বলবে না। রুহি হতবাক। কিভাবে কেউ প্রমাণ ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নিতে পারে? কিভাবে ক্ষমতা সত্যের ওপর হস্তক্ষেপ করে? রুহি কঠিন স্বরে বলে, আপনি যদি প্রমাণ ছাড়াই ওনাদের কথা বিশ্বাস করেন, তাহলে আমি কিভাবে ন্যায় পাবো? আর জিনিয়া আপু নিজেই তো আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছেন। সেটার বিচার কে করবে স্যার? ভিসি এবার সামান্য তাচ্ছিল্য নিয়ে বলেন, তুমি যেভাবে আচরণ করছো, ও তোমার সিনিয়র হয়ে তোমাকে শাসন করতেই পারে। তাছাড়া কেউ তোমাকে ধমক দিলে তার মানে এই না সে অন্যায় করছে, বরং তুমি যে সিনিয়র তার সাথে দুর্ব্যবহার করছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। রুহি স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলে, স্যার, আমি অন্যায় করিনি। আমি শুধু নিজের সম্মান রক্ষা করেছি। আপনি একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না। ভিসির কপালে ভাঁজ পড়ে, কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। রেগে বলেন, এখন তুমি আমাকে শিখাবে কাকে বিশ্বাস করব, কি সিদ্ধান্ত নেব? তুমি তো দেখছি আসলেই অভদ্র। রুহি এবার চোখে চোখ রেখে তাকায়। তার চোখে ক্ষোভ, কিন্তু ভয় নয়। ভিসি ঠান্ডা অথচ কড়াভাবে বলেন, তোমাকে সাময়িকভাবে ভার্সিটি থেকে সাসপেন্ড করা হলো, এবং ভবিষ্যতে যদি আরেকবার এমন আচরণ করো তবে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করব। রুহি ঠোঁট কাঁপে, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না। চোখে পানি চলে আসে, কিন্তু কণ্ঠে এখনও স্পষ্ট আত্মবিশ্বাস। এদিকে পাশে বসে থাকা জিনিয়ার মুখে একরকম বিজয়ের হাসি, কিন্তু সেটা পুরোপুরি তৃপ্ত নয়, কারণ সে চেয়েছিল রুহিকে চিরতরে সরিয়ে দিতে। সাময়িক সাসপেনশন তার তৃষ্ণা মেটায়নি। তবুও রুহি শেষ চেষ্টা করে বলে, স্যার, আমি অনুরোধ করছি ঘটনাস্থলে যারা ছিল তারা যেন সাক্ষ্য দেয়। সত্যিটা জানলে আপনি বুঝবেন আমি নির্দোষ। এবং যাদের উনি সাক্ষী হিসেবে এনেছেন, যারা নিজেরাই জুনিয়রদের র্যাগিংয়ে অভিযুক্ত, আপনি দয়া করে সবার সাক্ষ্য নিন। ভিসি বিরক্ত হন। তুমি অতিরিক্ত কথা বলছো, যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই থাকবে। যাও এখান থেকে, আজকেই তোমার সাসপেন্ড নোটিশ ইস্যু হবে। রুহির চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে নিচে, কিন্তু মুখ এখনও দৃঢ়। সে জানে সে হারেনি, কারণ সে মিথ্যে বলেনি। সে আজ প্রমাণ পেল ক্ষমতার কাছে সত্য কত তুচ্ছ। রুহি চোখের কোণে জল চেপে কোনো মতে নিজেকে সামলে দরজার দিকে এগোয়। দরজা খুলতেই ওর চোখ আটকে যায়।
ভেতরে ঢুকছে রুহান আর জনি। এক মুহূর্তের জন্য রুহির ভেতরটা কেঁপে ওঠে, তবুও চোখ সরিয়ে সে সরে দাঁড়ায়। রুহান ভদ্রভাবে অনন্যামতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভিসি রুহানকে দেখে মুখে হাসি ফোটান। আরে রুহান, এসো বসো, কি বলবে? রুহির পায়ের গতিও থেমে যায়। সে জানে না রুহান এখানে কেন এসেছে। এদিকে জিনিয়ার মুখে চিন্তার ছায়া। তার বাবার প্রভাব হয়তো এখানে চলবে না, কারণ রুহানের পরিবারের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। যদি রুহান রুহির হয়ে কথা বলে, রুহান চোখ বুলিয়ে নেয় ভেতরের উপস্থিত স্নিগ্ধাদের এবং শ্রেয়াদের দিকে। বোঝে এরা রুহির বিরুদ্ধে কথা বলার জন্য এসেছে। তারপর সে শান্ত গলায় বলে, স্যার, আমি রুহি আর জিনিয়ার ঘটনাটা সম্পর্কে জানতে এসেছি। যেহেতু ঘটনার সময় আমরা সেখানেই ছিলাম, আপনি যদি জিনিয়ার অভিযোগটা আমাকে বলতেন ভালো হতো। ভিজি একটু অবাক হন, তারপর সব খুলে বলেন রুহানকে। সব শুনে রুহানের মুখ গম্ভীর হয়ে ওঠে, চোখে মুখে রাগ স্পষ্ট। জনি রুহানের চোখের ভাষা বোঝে, তবে এটা বোঝে না রুহির ব্যাপারে সে কেন সুপারিশ করতে এলো। রুহির ওপর তো ওর রাগ করার কথা, কিন্তু এখন এসব ভাবনা রেখে জনি নিজেই এগিয়ে এসে বলে, স্যার, এই ঘটনা আসলে আমাকে কেন্দ্র করে হয়েছিল। আমি রুহির বান্ধবীর সাথে অপ্রাসঙ্গিকভাবে কথা বলেছিলাম, যেটা রুহি মেনে নিতে পারেনি। ও তাই প্রতিবাদ করে। এখানে রুহির কোনো ব্যক্তিগত অভ্যাসতা ছিল না। জনি একটু থেমে আবার বলে, জিনিয়া তখন হঠাৎ করে এসে রুহিকে অপমান করে এবং ওর গায়ে হাত তুলতে চায়। আমি জিনিয়ার বন্ধু, তাই হয়তো রুহির সাথে বাড়াবাড়ি করেছিলাম, কিন্তু তাই বলে ওকে চোর মারতে হবে? এটা তো আমাকে কেউ সমর্থন করতে পারি না, বরং এখানে বেশি বাড়াবাড়ি করেছে জিনিয়াই। জনির কথা শুনে জিনিয়া অবাক হয়ে তার দিকে তাকায়, রেগে বলে, এখন সব দোষ আমার। আমি তোর জন্য কথা বললাম আর তুই আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস? কেমন বন্ধু তুই? জনি কিছু বলার আগেই রুহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই বন্ধুর পক্ষ নিয়ে কিছু করিসনি জিনিয়া। রুহির সাথে তোর ব্যবহার ছিল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে। তুই একবার নয় দুবার তেড়ে গিয়েছিলি ওর দিকে। এসব কি বন্ধুত্বের জন্য? রুহান জানে জিনিয়া রুহিকে সহ্য করতে পারে না। রুহি বিস্ময়ে তাকিয়ে থাকে রুহানের দিকে। এই লোকটা আবার তার পক্ষ নিচ্ছে, যে রুহানকে সে চর পর্যন্ত মেরেছিল। তার জন্য সে আজ দাঁড়িয়েছে কেন? রুহান এবার ভিসির দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার উচিত ছিল দুই পক্ষের কথা শুনে ডিসিশন নেওয়া, অথচ আপনি রুহিকে শাস্তি দিলেন, কিন্তু জিনিয়াকে কিছুই বললেন না। এটা কি ন্যায্য হলো? আপনি কি জিনিয়ার বাবার ক্ষমতার চাপে এমন করলেন? ভিসির মুখে অস্বস্তির ছাপ। রুহান যে খুব ধূর্ত ছেলে সেটা ভিসি খুব ভালো করে জানে। রুহির বুক ধক করে ওঠে। এই ছেলেটা মুখের উপর এত স্পষ্টভাবে কথাগুলো বলল। ভিসি গলা খেকারে দিয়ে বলে, ভুল হয়েছে, আসলে ওরা সবাই মিলে কমপ্লেন করছিল, তাই মনে হয়েছিল রুহির দোষ আছে। রুহান এবার আরও কঠিন গলায় বলে, স্যার, এটা তো কোনো স্কুলের অফিস না যে মুখের কমপ্লেন শুনেই শাস্তি দিবেন। আপনি একটা ভার্সিটির উপাচার্য। ডিসিশন নেওয়ার আগে সত্য যাচাই করা আপনার দায়িত্ব ছিল। ভিসি এবার মাথা নিচু করে বলেন, ঠিক বলছো, আমি ভবিষ্যতে আর এমন করব না। রুহি, তোমার কোনো শাস্তি হবে না, তুমি যেতে পারো। রুহি চুপচাপ তাকিয়ে থাকে রুহানের দিকে। ভিসি এবার জিনিয়াকে বলে, ব্যাপারটা তুমি ঠিক করে নি জিনিয়া। রুহান এবার হালকা মুচকি এসে বলে, থ্যাঙ্কস স্যার, তবে আমি না এলে আজ একজন নির্দোষ মেয়ে অন্যায়ভাবে শাস্তি পেত। এমনটা যেন আর না হয়। আমরা আসছি। বলেই রুহান ও জনি ভদ্রভাবে সালাম দিয়ে রুহিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। রুহি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহানের পেছনে, তারপর নিজেও ধীরে ধীরে বেরিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা জিনিয়ার চোখ লাল হয়ে ওঠে, ঠোঁট কামড়ে ধরে সে, রাগে, অপমানে, হিংসায়। এই মেয়েটার জন্যই রুহান আজ তার বিপক্ষে দাঁড়ালো। এমনকি জনিও না, সে রুহিকে সহজে ছাড়বে না। বাইরে এসে রুহি দেখে মিথিলা রুহানকে ধন্যবাদ দিচ্ছে। আপনি না থাকলে ওর আজ কত বড় ক্ষতি হয়ে যেত ভাইয়া। মিথিলার গলার কৃতজ্ঞতা। রুহান হালকা হাসে, কিছু না বলে মাথা নেড়ে ধন্যবাদ গ্রহণ করে। পাশেই দাঁড়িয়ে আছে মিসমি, জনি, রায়হান, ঈশান আর সাব্বির। রুহিকে দেখতে পেয়ে মিসমি এগিয়ে আসে, কণ্ঠে অনুশোচনা নিয়ে বলে, তুই আবার আমার জন্য বিপদে পড়লি রুহি? রুহি মায়াভরা চোখে ওর গালে হাত রেখে বলে, কে বলেছে তোর জন্য বিপদে পড়েছি? এতে তোর কোনো দোষ নেই। মিসমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে।
তাদের পাশে এসে দাঁড়ায় মিথিলা। রুয়ান ভাইয়া না থাকলে কি হতো বলতো? জিনি আপু তো মিথ্যা বলে তোকে শাস্তি দিয়ে দিত। মিথিলার চোখে আতঙ্কের ছাপ। রুহি চুপ করে থাকে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। রুহান তাকিয়ে থাকে রুহির দিকে। বাকিরাও আশায় থাকে হয়তো এবার রুহি একটা ধন্যবাদ বলবে, কিন্তু না। রুহির চোখ না তুলেই মিথিলাকে বলে, চল, দেরি হয়ে যাচ্ছে। মিথিলা কেমন যেন মন খারাপ করে ফেলল। রুহি হয়তো ধন্যবাদ দিতে পারত, কিন্তু সে তো সহজে কিছু ভোলে না। মিথিলা একবার রায়ান আর রুহানের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। তারপর তারা তিনজন ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। রুহান তাকিয়ে থাকে রুহির চলে যাওয়ার পথে। জনি হতাশ কণ্ঠে বলে ওঠে, মেয়েটা একটা থ্যাঙ্কস পর্যন্ত দিল না। ওর জন্য আজ আমরা আমাদের বন্ধুদের বিপক্ষে দাঁড়ালাম, আর সে একবার তাকিয়ে কথাও বললো না। বাকিরাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঠিক তখনই জিনিয়া এসে দাঁড়ায় রুহানের সামনে, চোখে জল, কান্না ভেজা গলায় বলে, তুই আমার বন্ধু হয়ে আমার বিরুদ্ধে গিয়ে ভিসিকে বললি রোহান? রুহান ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে উত্তর দেয়, বন্ধু, তাহলে এত বড় একটা কমপ্লেন করার আগে আমাদের কাউকে কিছু বলিসনি কেন? জিনিয়া নাক টেনে বলে, ওই মেয়ে যখন আমাকে অপমান করলো তখনও তুই কিছু বলিসনি, উল্টে আমাকেই ধমক দিয়েছিস। রুহান এবার আরেকটু গম্ভীর হয়ে বলে, কারণ তখন দোষ তোরই ছিল, তুই ওর সাথে বাড়াবাড়ি করেছিস। কথা কাটাকাটি থাকলে আলাদা কথা, কিন্তু তুই গায়ে হাত তুলতে যাচ্ছিলি। একটু থেমে আবার বলে, ভিসির কাছেও গিয়ে রুহির নামে মিথ্যে বলেছিস। তুই আশা করিস আমি তোর মিথ্যেকে সাপোর্ট করব? আমি মিথ্যার পাশে দাঁড়াতে পারি না। আর জনির সাথে রুহির তর্কে রুহির জায়গায় সে ভুল কিছু বলেনি, বরং তুই মাঝখানে এসে বাড়াবাড়ি করেছিস। রুহান কথা শেষ করেই ধীরে ধীরে চলে যায়। জনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে, সরি জিনিয়া। বলেই সেও চলে যায়। রায়ান, ঈশান, সাব্বির, তাদের মুখেও কোনো শব্দ নেই। তারা শুধু জিনিয়াকে শান্ত থাকতে বলে একে একে চলে যায়। জিনিয়া দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। সে কি এবার সত্যি শান্ত হবে, নাকি প্রতিশোধের আগুনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? বিকেলের দিকে রায়ান আর রুহান বাড়ি ফেরে। বাইরের থেকে দুজনেই ক্লান্ত লাগছিল, কিন্তু ভেতরে প্রবেশ করতে তাদের মনে হলো যে যেন আজ বাড়িতে কিছু একটা আলাদা গতি চলছে। তারা সোজা চলে যায় নিজেদের রুমে, ফ্রেশ হয়ে নেমে আসে ডাইনিং রুমে। নিচে তখন রুহানের মেজো চাচা কায়েম সিদ্দিকী আর রায়ানের বাবা সাদমান সিদ্দিকী বসে আছেন। দুজনের মুখেই একটা গম্ভীর ভাব। তাদের দেখে সাদমান সিদ্দিকী বলেন, তোমরা বসো। শিউলি, যাও বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসো, ছোট বড় সবাই যেন থাকে। শিউলি দ্রুত উঠে যায়। একটু পর একে একে সবাই নিচে আসে। রুহানের সৎমা অনন্যা, মেজো চাচি, রায়ানের মা, রিমা, রিয়াজ আর রাখা। রুস্তম শেখ এখনও বাড়িতে ফেরেনি, ব্যবসার কাজে বাইরে গেছেন। নিচে এসে সবাই বসে, কেউ সোফায়, কেউ চেয়ারে, কেউ বা দাঁড়িয়ে। ঘরে এক ধরনের অদৃশ্য টানটান উত্তেজনা। সাদমান সিদ্দিকী গলা খেকারি দিয়ে বলেন, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। রুহান হালকা গম্ভীর ভঙ্গিতে বলে, কিসের ব্যাপারে? তিনি সরাসরি বলেন, রায়ানের বিয়ের ব্যাপারে। আজ 18 তারিখ, বড় ভাই ঠিক করেছিল 28 তারিখে বিয়ে। হাতে সময় খুব কম, এখন থেকে প্রস্তুতি শুরু করা দরকার। রায়ান কিছুই বলে না, মুখ নিচু করে বসে থাকে। নিজের বিয়ে নিয়ে কিছু বলার নেই তার, কী বা বলবে? এসব তো বড়দের ব্যাপার, এখানে সে নিজেই বর হয়ে কি আর বিয়ের ব্যাপারে ঘাটাঘাটি করা যায়? তাই সে চুপ থাকে। তার মা হেসে বলেন, হ্যাঁ ঠিক বলেছ, একটা বিয়েতে অনেক কিছু করতে হয়, সব কিছু যেন ঠিকঠাক হয়, সময় তো কম। বাকিরাও চুপচাপ থাকে। রুহান ঠান্ডা গলায় বলে, আমরা কি আয়োজন করব ছোট চাচ্চু? সব তো তোমরাই করবে। সাদমান একটু হাসি নিয়ে বলেন, সে তো করবই, তবুও তোমাদেরও অনেক কিছু করতে হবে। মিথিলার পরিবার থেকে কোনো খরচ নেওয়া যাবে না, এটা বড় ভাইয়ের করা নির্দেশ। তাদের যা যা দরকার, জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি, সব আমাদের পক্ষ থেকে যাবে।
তোমরা ছোটরা ওদিকটা একটু দেখে রেখো। আর তোমাদের কেনাকাটাও তো আছে। রুহান মাথা নাড়ে, তারপর বলে, ঠিক আছে, কাল থেকে কেনাকাটা শুরু করব। রায়ান, রেডি তো? রায়ান হেসে কিছু বলে না, কেবল ছোট করে মাথা নাড়ে। এই সময় সাদমান একটু সিরিয়াস ভঙ্গিতে রায়ানের দিকে তাকিয়ে বলেন, শোনো রায়ান, তোমার গ্রাজুয়েশন তো শেষ হতে আর বেশি দিন নেই। এরপরেই তুমি আমাদের বিজনেসের জয়েন করবে। বিয়ে হয়ে যাচ্ছে, এখন যদি বেকার থাকো সেটা কারো ভালো লাগবে না। তুমি তো বুঝতেই পারো, নিজের বউয়ের দায়িত্ব নিজেকেই নিতে হবে। রায়ান থমকে যায়। এই কথাটা ঠিক তার আত্মসম্মানে গিয়ে লাগে। এমন তো নয় যে সে অলস বসে থাকবে, গ্র্যাজুয়েশন শেষ করেই কিছু না কিছু করবে, কিন্তু হুট করে বিয়ে হয়ে যাবে কেন জানতো? বাস্তবতা হলো সব কিছুই বাবার উপর নির্ভর করে চলছে। আর এখন সে একা নয়, মিথিলাও আছে। তার দায়িত্ব, তার সম্মান। সে কিছু বলতে পারে না, ঠোঁট কামড়ে বসে থাকে। কিন্তু রুহান চুপ থাকে না, তার চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা। বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ছোট চাচ্ছু। রায়ান তো ইচ্ছে করে এই অবস্থায় পড়েনি। ওর গ্র্যাজুয়েশন শেষ হলে সে নিশ্চয়ই বসে থাকবে না। তুমি ওকে এভাবে বলছো কেন? রায়ানের মা সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ঠিকই বলেছ। তুমি কি আমার ছেলেকে খোটা দিচ্ছ? রায়হান যেমন আছে তেমনই ভালো। সাদমান একটু বিব্রত হয়ে পড়েন, বলেন, আহ, তোমরা তো কথার ভুল মানে ধরলে। আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। এই সময় অনন্যা হালকা মুচকি এসে বলে, আচ্ছা ঠিক আছে ছোট চাচু, এসব বাদ দাও, এখন আমাদের প্ল্যানিং নিয়ে ভাবার সময়। সাদমান পরিস্থিতি সামাল দিতে বলেন, ঠিক আছে, আমি তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। তোমাদের যা যা দরকার নিয়ে নিও। আর মিথিলার পরিবারের খরচ বড় ভাই পাঠিয়ে দেবেন। তোমরা শুধু সব কিছু সুষ্ঠুভাবে করো। এই কথায় রিমার মা জামিলা বেগম মুখ বিকৃত করে ওঠেন। তিনি পাশের মেয়েকে ফিসফিস করে বলেন, দেখছিস সব টাকা পাঠিয়ে দিল, যত সব ন্যাকামো। রিমা বিরক্ত মুখে বলে, ওসব থার্ড ক্লাস ফ্যামিলির জন্য বড় আপু সবসময় বেশি করে। থাক বাদ দাও, আমাদেরটা আমরা পেলেই হবে। তারপর সে হেসে রায়ানের দিকে তাকিয়ে বলে, রায়ন ভাই, আমরা কিন্তু কাল সন্ধ্যায় শপিংয়ে যাব। আমার ডিমান্ড কিন্তু অনেক, তোমার পকেট ফাঁকা করে দেব। রাখা মজা করে বলে, কালকে কিন্তু তোমায় দেখে নেব ভাইয়া। সবাই হেসে ওঠে। ঘরে এক মুহূর্তের জন্য আনন্দের হাওয়া বইতে থাকে। বড়রা তখন ধীরে ধীরে উঠে যায় নিজেদের কাজে। রুহান চুপচাপ উঠে রুমে চলে যায়। অন্যদিকে নিচে রিমা, রিয়াজ, রাখা, অনন্যা রায়ানের চারপাশে গোল হয়ে বসে গেছে। বিয়েতে কার কি পরা হবে, কার কে চায়, কে কোন গহনা পরে, এসব নিয়ে হইচই চলছে। রায়ান হেসে যাচ্ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা ভার রয়ে গেছে। সে পারবে তো মিথিলার দায়িত্ব যথাযথভাবে পালন করতে? পরদিন সন্ধ্যায় রুহানের বাড়িতে একটানা গুঞ্জন। কারো হাতে ফোন, কেউ সাজতে ব্যস্ত, আবার কেউ কাউকে তাড়া দিচ্ছে। অরণ্যার বিয়ের পর এই প্রথম পরিবারে আরেকটা আনন্দের আয়োজন। তাই শপিং নিয়ে সবার একটা এক্সাইটমেন্ট কাজ করছে। রুহানের রুমে হুলস্থুল অবস্থা। জনি, সাব্বির আর ঈশান বিকেলেই চলে এসেছে রুহানদের বাসায়, কেননা ওরাও একসাথেই শপিং করবে। জায়গা না পেয়ে কেউ খাটে বসে, কেউ মেঝেতে গা এলিয়ে দিয়েছে। প্রথমবার কোনো বন্ধুর বিয়ে, সবার মধ্যে একটা চাপা উত্তেজনা। আনন্দের ঝলক যেন প্রতিটি চেহারায় ফুটে উঠছে। জনি গলায় সানগ্লাসে ঝুলিয়ে মজা করে বলে, ভাই, প্রথমে কেউ বিয়ে করেছে আমাদের গ্যাং থেকে। এখন যদি ফুল স্পেশাল এন্ট্রি না দেই তাহলে বন্ধু হয়েছি কিসের জন্য? রুহান মুখ গম্ভীর রেখেই মজা করে বলে, তোর স্পেশাল এন্ট্রি মানে 5 মিনিটের বেশি শপিং মলে থাকতে পারবি না। দুইটা মেয়ে তাকালেই তো ঘেমে যাবি। সবাই হেসে ওঠে। ঈশান বলে, আচ্ছা, রায়ান কি করে? এখনো রেডি হয়নি? ঠিক তখনই নিচ থেকে রায়ানের মা চিৎকার করে বলেন, রায়হান, তোর বাবা ডেকেছে, নিচে আয়। নিচে তখন সাদমান সিদ্দিকী বসে আছেন সোফায়, পাশে একটা খোলা খাতা ও কলম। রায়ান নিচে গিয়ে বাবার সামনে বসে।
সাদমান ধীরে কিন্তু খুব স্পষ্ট কণ্ঠে বলেন, তোর মা তোর বউয়ের জন্য কিছু গয়না বানিয়ে রেখেছে, কিন্তু তোর বড় চাচা বলছে গয়নাগুলো নতুন করে কেনা হোক। তাই আমি ভাবলাম গয়না কেনার দায়িত্বটা অনন্যাকে দিই। তুই শুধু ওর সাথে থেকে ওকে সাহায্য করিস, আর মিথিলার পরিবারের জন্যও সবকিছু তুই আর রুহান মিথিলার পছন্দ অনুযায়ী কিনে দিব। রায়ান মাথা নাড়ে, তারপর উঠে গিয়ে রেডি হতে চলে যায়। আরও কিছুক্ষণ পর বাড়ির সামনে একে একে বেরিয়ে আসে সবাই। একটা শোরগোল, ব্যস্ততা আর সাজগোজের ঝলক, যেন ঈদের দিনের সন্ধে। রিয়াজ, রিমা, রাখা আর অনন্যা সবাই সাজগোজ চেহারায় এসে বাড়ির প্রাইভেট কারে উঠে পড়ে। রিমার চেহারা চকচকে, শপিং, সাজগোজ এসব পছন্দ তার। অন্যদিকে রুহান, রায়ান, জনি, সাব্বির আর ঈশান সবাই হেলমেট মাথায় দিয়ে বাইকে ওঠে, কারণ তারা বাইকে করেই যাবে। সবার নিজস্ব বাইক থাকলেও ঈশানের নেই, তাই সে জনির বাইকে ওঠে। রায়ান রুহানের উদ্দেশ্যে বলে, আমি আগে মিথিলাকে নিয়ে আসি, ওকে ওর বাসা থেকে আনতে যেতে হবে। তোরা আমার সাথে চল, কারণ মিথিলার মার সাথে তো শপিংয়ের ব্যাপারে কথা বলতে হবে, আর সেটা তুই ভালোই পারবি ভাই। রুহান মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে চল। তারপর সবাই রওনা দেয় মিথিলাদের বাড়ির উদ্দেশ্যে। মিথিলাদের বাড়ির সামনে গাড়ি থামতেই রায়ান আর রুহান নেমে যায়। রুহান ভেতরে গিয়ে মিথিলার মায়ের সাথে শপিংয়ের খুঁটিনাটি আলোচনা করে, কী কী দরকার, কিভাবে কি হবে সব বুঝিয়ে দেয়। মিথিলার মা তার ভরসার কণ্ঠে আশ্বস্ত হয়ে মাথা নাড়েন। এরপর রুহান বেরিয়ে আসে, পেছন পেছন মিথিলা আর রায়ানও বেরিয়ে আসে। মিথিলার সাজ আজ একটু আলাদা, হালকা হলুদ রঙের লং কুর্তি, নিচে সাদা পাজামা, খোলা চুল কোমর ছুঁই ছুঁই করছে, চোখে হালকা কাজল, ঠোঁটে ম্লান লিপস্টিক, সাদামাটা কিন্তু একেবারে চোখে লাগার মতো। রুহান বাইকে উঠে বসে, বাকিরা বাইকে বসা ছিল। বাইকের সামনে এসে থমকে দাঁড়ায় মিথিলা, যেন কিছু বলবে কিন্তু ইতস্তত করছে। রায়ান বাইকে উঠে বলে, এই যে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে না? মিথিলা একবার রুহানের দিকে তাকায়। রুহানও ভ্রু কুঁচকে তাকিয়েছিল, হয়তো মিথিলা কিছু বলতে চাচ্ছে, তা রুহান বুঝে গেছে। মিথিলা এবার ঠোঁট দিয়ে জিভ ভেজায়, তারপর ধীর গলায় বলে, আসলে আমি রুহিকে বলে রেখেছিলাম আমার সাথে শপিংয়ে যাওয়ার জন্য। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া আজ অবধি আমি কিচ্ছু করিনি। রায়ান এবার তাড়াহুড়ো করে বলে ওঠে, এ তো চমৎকার কথা, রুহি আমাদের সঙ্গেই যাবে, বাট তুমি এত ইতস্তত করছো কেন? মিথিলা আবার রুহানের দিকে তাকায়। রুহান রুহির প্রসঙ্গ ওঠাতে মুখ গম্ভীর করে রেখেছে। মিথিলার ওই দৃষ্টির অর্থ কিছুটা হলেও আন্দাজ করে নেয় সে। রুহান এবার সরাসরি মিথিলাকে বলে, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো, এত হেজিটেট করার কিছু নেই। মিথিলা এবার কাঁপা কাঁপা স্বরে বলল, আসলে আপনি তো ওকে বারবার অপমান করেছিলেন, তাই ও এখন যেতে রাজি হচ্ছে না। বলেছে আমার সাথে যাওয়ার যোগ্যতা নাকি ওর নেই। এসব ও অভিমান করে বলছে। কয়েকদিন আগেও বলছিল আমার বিয়েতে সবচেয়ে বেশি মজা করবে, অথচ এখন নিজেকে একদম গুটিয়ে নিচ্ছে সব কিছু থেকে। রুহান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মিথিলার দিকে। বাকিরাও তাকিয়ে আছে নির্বাক অনন্য সন্ধানী দৃষ্টিতে। রুহির যে প্রবল আত্মসম্মান বোধ সেটা ওরা সবাই জানে। মিথিলা এবার রায়ানের দিকে চেয়ে বলে, আপনি যদি ওকে একবার ফোন করে আমাদের সাথে যেতে বলেন তাহলে হয়তো ও যাবে। আর ও না গেলে আমার সত্যিই ভালো লাগবে না। মায়ের শরীরটা ভালো নেই, আপুর অবস্থাও তেমন ভালো না। দুলাভাই আপুকে একা রেখে আমার সঙ্গে আসতে পারবে না। এখন সত্যিকারের কাছের কেউ বলতে একমাত্র রুহিই আছে। মিথিলার কথা শুনে রায়ান একবার রুহানের দিকে তাকায়। বাকিরাও উৎসুক চোখে তাকিয়ে থাকে রুহানের প্রতিক্রিয়ার দিকে, কিন্তু রুহান কিছুই বলে না, অন্যদিকে চেয়ে থাকে। রুহানের এভাবে চুপ করে থাকা মানেই যেন এক প্রকার সম্মতি, এটাই ধরে নেয় সবাই। রায়ান এবার মিথিলার দিকে চেয়ে বলে,
রুহিকে ফোন দাও। মিথিলার চোখে মুখে তখনই হাসির এক ঝলক খেলে যায়। ওর মুখ ভর্তি সেই হাস্যজলতা কারো চোখ এড়ায় না, এমনকি রুহানেরও না। মেয়েটা এতক্ষণ বান্ধবীর জন্যই ব্যাকুল ছিল। মিথিলা খুশি খুশি মন নিয়ে রুহির নাম্বারে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই রুহি কল ধরে। মিথিলা নিজে কিছু না বলে ফোনটা এগিয়ে দেয় রায়ানের দিকে। রায়ান ফোনটা মুখের সামনে ধরে বলে, কেমন আছো মিস তেজপাতা? অপর পাশে রুহির ভ্রু কুঁচকে যায়। সে তড়িঘড়ি করে স্ক্রিনের দিকে চোখ মেলে নাম্বারটা চেক করে নেয়। না, মিথিলার নাম্বারই তো। রুহি মুহূর্তেই বুঝে যায় এটা রায়ানের কণ্ঠ। সে এবার ফোনটা কানে চেপে বলে, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আপনার মুখে তেজপাতা নামটা শুনেই মেজাজ বিগড়ে গেল। ফোনটা লাউডস্পিকারে ছিল বলে রুহির কথাটা সবার কানে গিয়ে পৌঁছায়। আর মুহূর্তেই একচোট হাসির ঝলক বয়ে যায় সবার মুখে, শুধু রুহান ছাড়া। রায়ান হেসেই বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তেমন মেজাজ বিগড়ে দেওয়ার জন্যই তো ডাকলাম। শোনো, তোমার আদরের বান্ধবী তোমার জন্য মন খারাপ করে শপিংয়ে যাচ্ছে না। তুমি নাকি বলেছো তুমি ওর সাথে যাবে না। এখন ও হাত পা ছড়িয়ে চিৎকার করছে আর কাঁদছে। আমরা কেউই থামাতে পারছি না। তাড়াতাড়ি রাজি হয়ে যাও, অলরেডি 6টা বেজে গেছে। রায়ানের মুখে এমন আজগুবি কথা শুনে মিথিলার চোখ বড় হয়ে যায়। এই লোকটা কি মিথ্যেবাদী! সে কি আর এমন কিছু করেছে? হ্যাঁ, একটু মন খারাপ করেছিল, কিন্তু তাই বলে হাত পা ছুঁড়ে কাঁদবে? মিথিলা ওর পাশে দাঁড়িয়ে মুখ ভেঙচে কাটে। বাকিরাও নিজেদের মধ্যে মিটিমিটি হেসে নেয়। রুহিও বুঝে যায় রায়ান বাড়িয়ে বলছে। সে ঠান্ডা গলায় বলে ওঠে, আমার বান্ধবী এতটা অবুঝ নয় যে হাত পা ছড়িয়ে কাঁদবে। আর আপনারা সবাই ভুলে যাচ্ছেন আমি আপনাদের সাথে যাওয়ার মতো ফ্যামিলির মেয়ে না। থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে হয়ে ফার্স্ট ক্লাস ফ্যামিলির মানুষের সঙ্গে কিভাবে যাব বলুন? আপনারা সবাই যান, আর মিথিলাকে বলবেন মন খারাপ না করতে। রুহির কথা শুনে রুহানের চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটা কথার মাঝে এমনভাবে ব্যঙ্গ ছুড়ে দিল যেন ঠিক নিশানায় লাগানো। রায়ান এক পলকে মিথিলার দিকে তাকায়, দেখে মেয়েটার মুখের হাসি নিভে গেছে রুহির কথা শুনেই। তাই এবার সে গলার স্বর খানিকটা কোমল করে বলে ওঠে, দেখো রুহি, যা হয়েছে সেটা একদম ভুল বুঝাবুঝিই ছিল। ওসব নিয়ে পড়ে থেকো না। মিথিলা এখন কান্না করছে না ঠিকই, কিন্তু ওর মন খারাপ করে বসে আছে চুপচাপ। ওর জীবনে এমন খুশির একটা সময় যদি তুমি না থাকো তাহলে ওর কষ্ট হবে অনেক। আর তার উপর ওর মায়ের শরীর ভালো নেই। আপুর অবস্থা এখন স্থির নয়, তাই দুলাভাই ওর সাথে যেতে পারছে না। মিথিলা আশা করছিল তুমি থাকবে তার পাশে। তুমি না গেলে ওর কেমন লাগবে বলো তো? রুহি খানিকটা চুপ করে যায়। তার মনের কোণে যেন এক ধরনের অপরাধ বোধ দৌড়া দেয়। কিন্তু এত সহজে কি ভোলা যায় সেসব তিক্ত অপমান? যে কথাগুলো তার আত্মমর্যাদায় আঘাত করেছিল, তা কি এক মুহূর্তেই ভুলে থাকা সম্ভব? সে এবার ধীর কণ্ঠে বলে, কিন্তু আপনার ভাই তো আমাকে স্পষ্টভাবে বারণ করেছিলেন আপনাদের সাথে থাকার জন্য। এমনকি এটাও বলেছিলেন মিথিলার সাথে কথা বলার যোগ্যতাও আপনার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওর সাথে শপিংয়ে যাওয়া তো। রুহির কথা শেষ হতেই দেয় না রায়ান। সে তৎক্ষণাৎ কথার স্রোত ছিন্ন করে বলে, শোনো, এত কিছু আমি জানি না। আমি শুধু জানি তুমি যাচ্ছ মানে যাচ্ছ। আমরা আসছি তোমাকে নিতে, রেডি হয়ে থাকবে। বলে সে আর কোনো সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। এইদিকে রুহান দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। রুহির প্রতিটি বাক্য যেন তাকে খোঁচা দিয়ে যাচ্ছে আবারও আবারও। আর তার এই মুখভঙ্গি দেখে জনি, ঈশান, সাব্বির ঠোঁট চেপে হাসি আটকে রাখতে ব্যস্ত। তাদের চোখে মুখে স্পষ্ট এক চাঞ্চল্য ব্যাপারটা জমে উঠেছে। মিথিলা অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে রইল। রুহি কি আদেও যাবে? তাকে নিয়ে যে অনিশ্চয়তা, সেটা আরও ঘনীভূত হয়ে উঠেছে। রায়ান আশ্বস্ত করার ভঙ্গিতে মৃদু হেসে বলল, চলো এবার রুহিকে নিতে যাই। চিন্তা করো না, ও তোমার সাথেই যাবে। মিথিলা আর কিছু না বলে মাথা হেঁট করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিতে যাবে সবাই, তার আগেই জনি ঠোঁটে খ্যাপাটে হাসি নিয়ে বলে উঠল, তেজপাতা কিসে করে যাবে? আমার বাইকে তো ঈশান বসে গেছে। আর সাব্বিরের গার্লফ্রেন্ডের যদি জানে সে কোনো মেয়েকে বাইকে বসিয়েছে তাহলে তো ওকে তো শুলে চড়াবেই। তার কথায় ঈশান হো হো করে হাসতেই
সাব্বির ব্রুকুচকে কটমট করে তাকালো জনির দিকে। হাসিটা একটুখানি ঠান্ডা হলো, কিন্তু কৌতুক থামল না। এদিকে রায়ানের কপালে চিন্তার ভাঁজ। সত্যি তো, রুহিকে কিভাবে নেবে? বাড়ির গাড়ি তো আগেই চলে গেছে। মিথিলার চোখেও একই প্রশ্ন। বাইক খালি আছে শুধু রুহানের, কিন্তু রুহান কি কখনো রুহিকে তার বাইকে তুলবে? আর রুহি বা উঠবে কেন? তারা তো যেন একে অপরের অনুচ্চরায়িত শত্রু। রায়ান এবার সাব্বিরের দিকে হালকা সংকেত দিলে সাব্বির তড়িঘড়ি করে বাইক স্টার্ট দিয়ে বলে উঠল, আমি পারবো না ভাই। ইভা যদি জানে তাহলে আমি আর থাকবো না। আমি চলে যাচ্ছি, তোরা শপিং মলে চলে আয়। এই কথা বলে সে বাইক নিয়ে সটকে পড়ল মুহূর্তে। রায়ান হতচকিত, সাথে বাকিরাও চমকে উঠেছে। জনি একটু মাথা চুলকে কি যেন ভাবল, তারপর হুট করে বাইক স্টার্ট দিয়ে হেসে বলে, তুই আবার বলবি ঈশানের রোহানকে বাইক দিয়ে আর তেজপাতাকে আমার বাইক নিয়ে যেতে? না ভাই, আমি তো ওকে ভয় লাগে। বাই বাই। আর কথার পরপরই সে ঈশানীকে বসিয়ে নিয়ে উধাও। রায়ান দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। পিছনে পড়ে রইল হতবাক মিথিলা। তার মনটা বিষিয়ে উঠল আবার। সবাই যেন রুহিকে এড়িয়ে চলছে। তার আপন বান্ধবীটিকে কেউই নিতে চাচ্ছে না। রুহান দূর থেকে চোখ ছোট ছোট করে পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল। তার ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস। সে মিথিলার দিকে তাকালো, দেখল মেয়েটার চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে চুপি চুপি। রুহানের চোখ এবার রায়ানের দিকে গেল। রায়ান ইতিমধ্যেই তার দিকে তাকিয়ে আছে, চোখে একরকম মৌন আকুতি, যেন রুহিকে নিয়ে যায়। রুহান চোখ ফিরিয়ে নিল, কিন্তু রায়ান এবার একেবারে সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখ ভাই, মিথিলা নীরবে কাঁদছে। বেচারি এমন একটা দিন শুরুতেই যদি মন ভেঙে যায় তাহলে পুরোটা কষ্ট হয়েই থাকবে। তুই অন্তত ওদের মতন করিস না। রুহান চোখ মেলে আবারও দেখল মিথিলা সত্যিই মাথা নিচু করে বসে আছে, অশ্রু ঝরছে অবিরত। সে এবার দাঁতে ঠোঁট চেপে স্বাদ সংবরণ করে বলল, ঠিক আছে, তবে ওই মেয়েটা যেন বেশি বাড়াবাড়ি না করে, এই কথাটা ওকে ভালোভাবে বুঝিয়ে বলিস। তার কথা শুনে রায়ান আর মিথিলা দুজনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটু খুশিও হলো, কিন্তু মিথিলা ভাবছে অন্য কথা। রুহি রুহানের বাইকে উঠতে চাইবে না, তবে সে যাই হোক ইমোশনাল ব্ল্যাকমেলে মানিয়ে নেবে সে। চোখের জলই তার সবচেয়ে বড় অস্ত্র আজ। তৎক্ষণাৎ সে রায়ানের বাইকে উঠে পড়ে। রায়ান ও রুহান দুজনেই বাইক স্টার্ট দেয়। তারা ছুটে চলে রুহির বাড়ির দিকে। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে চুলে হাত বুলিয়ে নিচ্ছিল। রায়ান আসবে জেনে শপিংয়ে না গিয়েও আর উপায় নেই। যতই হোক মিথিলা তার ছোটবেলার সাথী। তার বিয়েতে শপিং না করে উপচে পড়া আনন্দে যোগ না দেওয়া, এটা রুহিও মন চাইছিল না। অথচ রুহানের সেই অপমানজনক কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা আবার ভার হয়ে ওঠে। নিজেকে সামলে সে ধীরে ধীরে প্রস্তুত হয়ে নেয়। সাধারণ অথচ পরিপাটি সাজ, ক্রিম রঙা থ্রি পিস, পাশে ফেলা ওড়নায় একরকম নির্লিপ্ত শোভা। চুলগুলো বরাবরের মতো মাঝখান দিয়ে সিথি করে খোলা রেখেছে। এই সময় হঠাৎ কারো পায়ের শব্দে ঘোর কাটল। ছোট বোন জুহি দৌড়ে এসে দাঁড়ালো সামনে, চোখে তার প্রশ্ন ভরা উচ্ছ্বাস। আমার জন্য ড্রেস আনবে আপু? রুহির চোখে মেঘ জমে। হাতে তেমন টাকা নেই, এই মাসটা পার করাই এখন চ্যালেঞ্জ। মিথিলার সঙ্গে এই কেবল যাবে, কিনবে কিছু না। এটুকু ভাবনায় ছিল তার। রুহি হালকা হেসে জবাব দেয়, এই মাসের কোচিংয়ের টাকা পেলেই তোকে নতুন জামা কিনে দিব। আপুর কাছে এখন টাকা নেই। কিন্তু জুহি মুখ গম্ভীর করে জবাব দেয়, তোমার ব্যাগে টাকা আছে, আমি দেখেছি, ওইগুলো দিয়ে কিনে দাও। এই কথা শুনে রান্নাঘর থেকে মা এসে ধমক দিয়ে বলে ওঠেন, তোকে না কদিন আগেই রুহি একটা জামা কিনে দিল, আবার কিসের জামা? আর ওই টাকা ঘরের খরচের জন্য রাখা হয়েছে। এত বড় হয়েছে এখনো কিছু বুঝে না। জহির মুখটা এবার আরো গোমরা হয়ে ওঠে। রুহি মায়ের দিকে তাকিয়ে মৃদু ভৎসনার সুরে বলে, আহ মা, ও তো এখন অনেক ছোট, ওকে বকা দিও না। এক মুহূর্ত নীরবতা, কারো মুখে আর কিছু নেই। ঠিক তখন বাইরের গলিতে বাইকের শব্দ।
রায়ান আর রুহান এসে গেছে। খানিক বাদেই মিথিলা বাইক থেকে নেমে ঘরে ঢোকে। চোখে মুখে তার অস্থিরতা স্পষ্ট। সে এক নিঃশ্বাসে রুহিকে টেনে বাইরে আনে। বাইরে এসে রুহি এক মুহূর্তের জন্য থমকে যায়।